রে মন কেন এত কথা বলে, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে, পাগল মন রে মন কেন এত কথা বলে। শ্রুতিবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের পর্ব আপনাদের যত কথা নিয়ে। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের মনের পর্বে থাকছে আপনাদের করা প্রশ্নোত্তর পর্ব নিয়ে, মানসিক স্বাস্থ্যের প্রশ্নোত্তর পর্ব। বরাবর মতোই এই প্রোগ্রামে আমি থাকছি সাইকোলজিস্ট সৈয়দা জাকিয়া সুলতানা, আর আমি সাইকোলজিস্ট নাজমুল হুসাইন। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের অনেক প্রশ্ন এসে জমা হয়েছে আমাদের ঝুলিতে, তো আমরা কিছু প্রশ্ন আজকে সিলেক্ট করেছি যেগুলো আমরা সাইকোলজিস্টের কাছ থেকে জেনে নিব সেগুলোর উত্তর কী হবে। গোপনীয়তার রক্ষার্থে আমরা নাম এবং স্থান উল্লেখ করব না। আমার প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে একজন মহিলা করেছেন, আমি একজন মেয়ে, আমার বয়স 19+, আমার রাগ অনেক বেশি, একবার রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না একদম। যখন যার উপর রেগে যাই তখন অনেক কথা শুনাই, আমাকে কেউ কোনো একটা কথা বললে সেটা আমি 3-4টার উত্তর না দিয়ে থামতে পারি না। পরে যখন বুঝতে পারি তখন আমার অনেক খারাপ লাগে এবং আমার এই আচরণ আমার পরিবারের লোকজনের উপর অনেক প্রভাব ফেলেছে। আমার আচরণে সবাই কষ্টে আছে। এখন আমার কি করা উচিত? কি করলে নিজের রাগকে আমি কন্ট্রোল করতে পারবো? আমি নিজে এটা নিয়ে অনেক ডিপ্রেশনে ভুগছি। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। আমি কিভাবে আমার রাগকে কন্ট্রোল করতে পারি? জি, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনি কয়েকটি প্রশ্ন করেছেন। আমি বলতে চাই যে আপনার অনেক রাগ বেশি, অর্থাৎ আপনার অ্যাঙ্গার প্রবলেম যেটা বলেছেন। আপনি রাগ নিয়ন্ত্রণ করার জন্য অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রোগ্রাম রয়েছে আপনার নিকটস্থ জিপিকে যদি বলেন যে আপনাকে রেফার করতে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রোগ্রামে, তাহলে আপনি ওইখানে ট্রেনিং নিয়ে আপনার এই সমাধান করতে পারবেন বলে আশা করছি। এছাড়াও আপনি যে বলেছেন যে আপনি নিজে ডিপ্রেশনে ভুগছেন, আপনি বলেছেন যে 3-4টা কথা শোনানোর আগ পর্যন্ত আপনি থামতে পারেন না, কিন্তু পরবর্তীতে আপনি বুঝে যান। তো এই যে রাগ অনেক সময় আমাদের অন্য কারণে হতে পারে, যেমন ধরেন অ্যাংজাইটি যদি থাকে তার, বা স্ট্রেসে যদি অনেক সময় ধরে থাকে, সেটার কারণে রেগে যায় মানুষ। তো এই জন্য বুঝতে হবে যে আপনার রাগের কারণটা কি। সেটা বুঝে যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি সিভিয়ার পর্যায়ে থাকে, অনেক সময় আপনি ওষুধ খেয়ে সাহায্য পেতে পারেন। যদি খুব বেশি সিভিয়ার ওষুধের দরকার না থাকে, তাহলে শুধু কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন আপনি থেকে মুক্ত হতে পারবেন এবং তার মাধ্যমে আপনার রাগ আপনার কন্ট্রোলে আসবে বলে আশা করছি আমি। আমাদের দ্বিতীয় প্রশ্নটা যিনি করেছেন তার কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা, সিজোফ্রেনিয়া রোগ থেকে কি আসলেই মুক্তি পাওয়া সম্ভব? আমি গুগলে সার্চ করে দেখলাম এর থেকে মুক্তি পাওয়া সম্ভব না, মানে হচ্ছে এটা কিউরেবল না। কিন্তু আমি কিছু আর্টিকেলে দেখেছি যে প্রায় 25% রোগ এই সিজোফ্রেনিয়া থেকে আরোগ্য লাভ করে। আমার কথা হলো, আমার সিজোফ্রেনিয়া আছে, সাইকিয়াট্রিস্ট বলেছে সারা জীবন থাকবে, ডায়াবেটিসের মতো ওষুধ খেয়ে বাঁচতে হবে। আমার এই রোগ আছে 7 বছর ধরে, শুরু থেকে ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। এখন আমার ডায়াবেটিস ধরা পড়েছে। ডায়াবেটিসের ডাক্তার বলেছে আমার শরীর কাঁপে সাইকোলজিক্যালের কারণে, অর্থাৎ মানসিক রোগের ঔষধের কারণে। আমি গিয়েছিলাম ওনার কাছে শরীর কাঁপে এই সমস্যা সমাধানের জন্য। এখন গত রাত থেকে আমি আমার সাইকিয়াট্রিক মেডিসিন খাওয়া বন্ধ করে দিয়েছি, এতে আমার শরীর কাঁপা কিছুটা কমেছে। এখন আমি কি করব? আমি কি ওষুধ কন্টিনিউ করব? আমি এমনিতেই গত 1.5 বছরে 7 বার 2 জন সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছি। এখন আমার কি দেখানোর দরকার আছে? জি, আপনার প্রথম যে প্রশ্ন করেছেন যে স্কিজোফ্রেনিয়া কিউরেবল কিনা, তো আসলে স্কিজোফ্রেনিয়া 2 ধরনের সাধারণত আছে। একটা হচ্ছে একিউট স্কিজোফ্রেনিয়া আর একটা হচ্ছে ক্রনিক স্কিজোফ্রেনিয়া। তো একিউট স্কিজোফ্রেনিয়ায় আপনি যদি ওষুধ খান, ওষুধ খেলে মোটামুটি আপনার পরবর্তীতে ওষুধ না খেয়ে শুধু আপনার লাইফস্টাইল ঠিক রেখে, স্ট্রেস কম রেখে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি, ডে কেয়ার প্রোগ্রামের মাধ্যমে আপনি সুস্থ জীবনযাপন
করতে পারবেন যদি না আপনি রিল্যাপস না করেন। তো সেক্ষেত্রে আপনার স্বাভাবিক জীবনযাপন, স্ট্রেস কম নিতে হবে। আর যদি ক্রনিক স্কিজোফ্রেনিয়া হয় সেক্ষেত্রে আপনাকে দীর্ঘদিন ওষুধটা খেয়ে যেতে হবে। তো তাতে দোষের কিছু নাই। তো আমাদের অনেক অসুখ রয়েছে, শারীরিক অসুখ, যেটার জন্য আমরা প্রতিনিয়ত ওষুধ খাই, ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখি। সেটার মতোই আপনি চমৎকার বলেছেন যে ডায়াবেটিসের মতো নিয়ন্ত্রণে রাখতে হবে, সেইভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। তবে ঔষধ মনিটরের মধ্যে রাখতে হবে। আপনি নিয়মিত চেক আপ করবেন, আপনার ডাক্তার বা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ রাখবেন। অনেক সময় আপনি ঠিকই বলেছেন যে আপনার সাইকিয়াট্রিস্ট ঠিকই বলেছে যে অ্যাংজাইটির কারণে বা মানসিক সমস্যার কারণে আপনার হাত কাঁপতে পারে। আবার এরকমও হতে পারে যে ওষুধ যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রেও আপনার হাত কাঁপতে পারে সাইড এফেক্ট হিসেবে। কিন্তু এটা আপনি নির্ধারণ করবেন না, আপনি নির্ধারণ করবেন আপনার সাইকিয়াট্রিস্ট, এবং উনি ওষুধ যদি ডোজ বেশির ফলে হয় ওষুধের ডোজ কমাবেন বা অন্য কোনো ওষুধ দিয়ে দিবেন। তো এইভাবে আপনি যদি জীবনযাপন করতে থাকেন নিয়মিতভাবে, তাহলে আপনার সুস্থ জীবন কিছু কিছু ক্ষেত্রে আমরা কামনা করতেই পারি, যেটা আমি আগেই বললাম। একিউট স্কিজোফ্রেনিয়ায় ক্রনিকে আপনি দীর্ঘদিন ভাবে ওষুধ খেয়ে যেতে হতে পারে এবং যেতে হয়, এটাই নিয়ম আর কি। এবং আশা করছি আপনি এটা সুন্দর করে ফলো করবেন। এবং ওষুধ খেতে আপনার মন যদি না চায় সেক্ষেত্রে আপনি কাউন্সিলরের সাথে যোগাযোগ করবেন। অনেক সময় আমরা মোটিভেশন হারিয়ে ফেলি, তো তখন একজন কাউন্সিলর বা একজন সাইকোলজিস্টের দায়িত্ব থাকবে আপনাকে মোটিভেশনটা ধরে রাখানো, এবং সে বিভিন্নভাবে আপনাকে হেল্প করবে। আশা করি আপনার জন্য আমি উত্তরটা দিতে পেরেছি বলে মনে হয়। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে, একজন লিখেছেন যে আমার অতিরিক্ত প্যানিক অ্যাটাক হয়, যেমন বুক ভার হয়ে থাকে, নিঃশ্বাস নিতে পারি না, খারাপ লাগে, হাত পা কাঁপে, ঘুমাতে পারি না, খেতে পারি না, বুকে ব্যথা করতে থাকে। যতক্ষণ এরকম থাকে ততক্ষণ কোনো কাজ করতে পারি না, আর অনেক কান্না করি। কি করব আমি? আচ্ছা, আপনি বলেছেন যে আপনার প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক আসলে হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা সিমটম। অ্যাংজাইটি ডিসঅর্ডারের আন্ডারে অনেকগুলা ডিসঅর্ডার আছে, এর মধ্যে প্যানিক অ্যাটাক হচ্ছে একটা সিমটম। এখন এখানে দেখতে হবে আসলে কোন কোন অ্যাংজাইটির কারণে আপনার প্যানিক অ্যাটাকটা হচ্ছে। এটা যদি আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারেন, যদি খেয়াল করেন যে আসলে কোন চিন্তার কারণে, কোন টেনশনের কারণে আপনার প্যানিক অ্যাটাক হয়, কোন টেনশন করার পরই প্যানিক অ্যাটাক হচ্ছে, সেটা যদি আপনি নিজে আইডেন্টিফাই করতে পারেন তাহলে সেটা থেকে বের আসতে পারবেন। যদি এরকম হয় যে আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল হেল্প লাগবে। প্রফেশনাল কাউন্সিলর অথবা সাইকোলজিস্ট যদি আপনার সাথে কাজ করে তাহলে হয়তো এই জায়গাগুলো আপনি ডিল করতে পারবেন। আর আপনি যে সিমটমগুলোর কথা বলেছেন যে বুক ভার হয়ে থাকে, নিঃশ্বাস নিতে পারি না, খারাপ লাগে, হাত পা কাঁপে, ঘুমাতে পারি না, বুকে ব্যথা করে, তারপর হচ্ছে যতক্ষণ এরকম থাকে ততক্ষণ আমি কাজ করতে পারি না, এই প্রত্যেকটাই হচ্ছে অ্যাংজাইটির সিমটম। প্রত্যেকটা সিমটমই হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটম। আর লাস্টে যেটা বলেছেন যে আমি অনেক কান্না করি, এটা হচ্ছে ডিপ্রেশনের সিমটম। তো সেই ক্ষেত্রে সাইকোলজিস্ট অ্যাকচুয়ালি নির্ধারণ করবেন যে আপনার অ্যাংজাইটির সাথে সাথে ডিপ্রেশনও আছে কিনা। তবে এটা থাকতে পারে, অ্যাংজাইটির সাথে ডিপ্রেশন থাকতে পারে। সেই ক্ষেত্রে সাইকোলজিস্ট আপনাকে বিভিন্ন স্কেল দিয়ে উনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কোনটা কত পরিমাণ আছে এবং সিভিয়ারিটিটা উনি বের করতে পারবেন। সেই ক্ষেত্রে তখন আপনার সাথে ওইভাবে যদি ট্রিটমেন্ট প্ল্যানে যান তাহলে হয়তো আপনার এই প্রবলেমটা দূর হবে। তবে আমি যেটা বলবো যে প্রথমেই আপনি নিজেই একটু খেয়াল করে দেখেন যে কোন চিন্তার কারণে আপনার, কোন চিন্তা করার পরই আপনার এই প্যানিক অ্যাটাকটা হচ্ছে, এটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা। যদি সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ধরতে না পারেন, কোনো ক্লুই ধরতে না পারেন, সেক্ষেত্রে একজন প্রফেশনালের হেল্প নিলে আপনার এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি। আচ্ছা, আমরা এর পরবর্তী কোশ্চেনে যাই। এর পরবর্তী কোশ্চেন যিনি করেছেন তিনি বলেছেন এভাবে যে আমি মানুষের কথার আঘাত সহ্য করতে পারি না একদমই। কেউ আঘাত করে বা তুচ্ছ তাচ্ছিল্য, অপমান করলে, কিছু বললে সেটা আমার সবসময় মাথায় ঘুরতে থাকে। বারবার ওই কথাগুলো মাথায় আসে এবং আমি হতাশা এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। কারো বলা কথা কখনোই মাথা থেকে সরাতে পারি না। এখন এই কথাগুলো মাথা থেকে সরানোর কি কোনো টেকনিক আছে? আমাকে কি সাহায্য করতে পারেন? আপনি যেটা বলেছেন যে মানসিক আঘাত দিলে আপনি সহ্য করতে পারেন না, তো এটা সবার ক্ষেত্রেই আসলে সঠিক, এবং সবাই
সহ্য করাটা কঠিন হয়ে পড়ে। যেমন আমি যদি এখন কাউকে ঘুষি মারি, সে তার শরীরে আঘাত হবে, এটাই স্বাভাবিক, এবং সে ব্যথা পাবে, এটাই স্বাভাবিক। ব্যথা যদি না পায় সেটা অস্বাভাবিক, কিন্তু এই ব্যথার সাথে সে কীভাবে মোকাবেলা করবে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আপনি বলেছেন সঠিকভাবেই যে আপনি আঘাত পাচ্ছেন, কিন্তু আপনার মাথায় বারবার আসছে, সেটা তো মাথায় বারবার আসতে পারে, এটাও স্বাভাবিক, যেহেতু আপনার মধ্যে এটা একটা আঘাতের সৃষ্টি করেছে। কিন্তু এটা সহজভাবে যদি মেনে নিতে পারেন তাহলে মাথায় বারবার আসবে না। তো ওই ধরনের মাথায় যাতে না আসে সেই ক্ষেত্রে আপনি ডিস্ট্রাকশন টেকনিক ইউজ করতে পারেন। যেমন আপনি যখন আসলো আপনার মাথায়, যখন প্রথম দিকে আসলো এই ব্যাপারটা, তখনই আপনাকে কী করতে হবে, মনোযোগ অন্যদিকে দিতে হবে, সেদিক থেকে মনোযোগটা সরানো আর কি, সঠিক বাংলায় যদি বলতে চাই। তো কারণ হচ্ছে আপনি যত বেশি সে বিষয় নিয়ে চিন্তা করবেন তত বেশি আপনার প্রতিক্রিয়া দেখা দিবে। এবং প্রথমে হয়তো আপনি একবার দুইবার মনে করছেন, একসময় আপনার ব্রেন কিন্তু ইউজ টু হয়ে যাবে, সেই চিন্তা বারবার অটোমেটিকলি চলে আসবে, মানে স্বয়ংক্রিয়ভাবে। তো সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব ওইটা ডিস্ট্রাকশন টেকনিকের মাধ্যমে আপনি দূরে সরিয়ে রাখা ভালো। ডিস্ট্রাকশন আমি যেটা বললাম আর একটু ব্যাখ্যা করে বলি আপনার সুবিধার্থে, সেটা হচ্ছে ধরেন কেউ কষ্ট দিয়েছে, সেই কথা আসলো, তখন আপনি আপনার মনোযোগ সরানোর জন্য আপনি কী করলেন, আপনার যদি একটু ইসলামিক গান ভাল লাগে আপনি ইসলামিক গান শুনলেন, বা কোরআন পড়তে ভাল লাগে আপনি কোরআন পড়লেন, বা অন্যান্য কাজের দিকে আপনি আপনার মনোযোগ দিয়ে ফেলবেন আর কি। হ্যাঁ, অর্থাৎ দুই ধরনের ডিস্ট্রাকশন করা যায়, অ্যাক্টিভভাবে আপনার ব্রেনকে কাজে লাগানো, আর একটা হচ্ছে প্যাসিভভাবে। প্যাসিভ হলো যদি ইসলামিক সঙ্গীত শুনেন, সেটা হলো প্যাসিভ, কিন্তু আপনি যদি নিজেই ইসলামিক গান সেটা হবে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ যে ডিস্ট্রাকশন সেটা আপনার বেশি ভালো কাজ করবে বলে আমি মনে করি আর কি। হ্যাঁ, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো পরবর্তী প্রশ্নে আমি চলে যাই। আমাদের কাছে আরেকজন লিখেছেন, আই এম ফিজিক্যালি ভেরি উইক অ্যান্ড সিক। I live alone in a sublet, but there is nobody to care about me. If I lay down on bed for all day and I don't do anything, nobody will give me a food. I'm feeling like I will die soon. আচ্ছা, আপনার প্রশ্ন শুনে যেটা মনে হচ্ছে যে আপনার মধ্যে খুব সম্ভবত হতাশা খুব বেশি কাজ করছে, আর আপনি যদি নিয়মিত না খান তাহলে ফিজিক্যালি উইক হয়ে যাওয়ার এবং উইক হতে হতে সিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তবে আপনার উনি নিজেই বলেছেন যে উনি ফিজিক্যালি ভেরি উইক এবং সিক, এবং অনেক সময় উনি খেতে পাচ্ছেন না, কেউ খাবার না দিলে উনি খেতে পাচ্ছেন না, তার মানে, এবং উনি বলছেন যে উনি সাবলেট থাকেন। তো এখানে যেহেতু উনি সাবলেট থাকেন তার মানে হচ্ছে ওনার ফ্যামিলির সাথে থাকছেন না, উনি অন্য আরেকটা ফ্যামিলির সাথে থাকছেন। এখন নিজের ফ্যামিলি থাকলে হয়তো বা ওনাকে হেল্প করতে পারতো, কিন্তু যেহেতু অন্য লোক, ওনার রেসপন্সিবিলিটি তো অ্যাকচুয়ালি ওনাকেই নিতে হবে। ওনার সমস্যা শুনে যেটা মনে হচ্ছে যে ওনার আসলে ডিপ্রেশন আছে কিনা এটা আসলে এভাবে বলাটা কঠিন। সাইকোলজিস্ট যদি অ্যাসেস করেন তাহলে সেটা বোঝা যাবে যে উনি নিজে কেন কাজ করতে ওনার অসুবিধা হচ্ছে কোথায়। কারণ যেহেতু সাবলেট থাকছেন, ওনার নিজের জীবনের দায়িত্ব তো নিজেকেই নিতে হবে। সেই ক্ষেত্রে সাইকোলজিস্টের কাছে গেলে উনি স্কেলের মাধ্যমে, ডিপ্রেশন স্কেল এবং অ্যাংজাইটির স্কেল এবং আরও কিছু স্কেল আছে আমাদের, সেটার মাধ্যমে অ্যাসেস করে দেখতে পারবেন যে ওনার ডিপ্রেশনের স্কেল কত মাত্রায় আছে, সেই অনুযায়ী ট্রিটমেন্টে যেতে পারবেন। আর সাথে সাথে যদি ডিপ্রেশন ওই মাত্রায় নাও থাকে, সেই ক্ষেত্রে জীবনযাপন উনি কীভাবে করবেন সেইটাও গাইডলাইন দিতে পারবেন সাইকোলজিস্ট। সেই ক্ষেত্রে হয়তো বা ওনার প্রবলেমটা সলভ হবে আশা করছি। এবং আমরা অনুরোধ করব ওনার নিকটস্থ জিপির সাথে অতি সত্বর যোগাযোগ করতে, কারণ উনি যদি ট্রিটমেন্ট না নেন তাহলে এটা আস্তে আস্তে সিভিয়ার হতে পারে, সিভিয়ার হতে হতে আরও সমস্যা হতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। একজন লিখেছেন, আমাদের বৈবাহিক জীবনে অনেক বছর ধরে কিছু সমস্যা চলছে। আমি অনেক দিন ধরেই চাচ্ছি স্পেশালিস্টের হেল্প নিতে, আমার হাজব্যান্ড রাজি না, এবং প্রয়োজন হলে আমি একাই যাব। আমাদের 2টা বেবি আছে, ওদের জন্য হলেও আমার এই সমস্যাটা সমাধান করা দরকার। এখন এই ক্ষেত্রে কি আমি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাবো নাকি সাইকোলজিস্ট? আমার কোনো ধারণায়, আপনাদের হেল্প দরকার। হ্যাঁ, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের বৈবাহিক জীবনে অনেকের মধ্যেই অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম হয়। তো সেই অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম যদি আমরা
কাপল থেরাপির মাধ্যমে বা মেরিটাল থেরাপির মাধ্যমে আমরা যদি সাহায্য নেই, সেটা আপনার ডিভোর্স পর্যন্ত যায় না। এবং আপনার উদ্যোগের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলেছেন যে আপনার হাজব্যান্ড রাজি না, কিন্তু আপনি নিজেই যাবেন। তো সেক্ষেত্রে কি হবে যে আপনি আপনার হাজব্যান্ডকে কিভাবে ডিল করবেন, আপনার কোনো ভুল আছে কিনা, বা আপনার কি করে আপনি আরও বেশি সহনশীল হবেন ওনার কোনো যদি ভুল থাকে, সেসব ক্ষেত্রে একজন সাইকোলজিস্ট, যেহেতু এটা ঔষধের দরকার নাই এই জায়গায়, আপনার ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে আপনার মানসিক সমস্যা না থাকে, কিন্তু আপনার যদি মানসিক সমস্যা থাকে, সিভিয়ার পর্যায়ে যদি থাকে, সেক্ষেত্রে আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন। তবে আপনি একজন জিপির মাধ্যমে আপনি প্রথমে সাইকিয়াট্রিস্ট না দেখিয়ে একজন সাইকোলজিস্টের কাছে চলে যেতে পারেন, অথবা আপনি সেলফ রেফারাল, আপনার এলাকার যে টকিং থেরাপি, গুগলে সার্চ দিয়ে টকিং থেরাপি নিয়ার মি, সেখানে আপনি ফ্রি সার্ভিস পাবেন। আপনি ওইখানে গেলে কাপল কাউন্সিলিং পাবেন। কাপল কাউন্সিলিং হচ্ছে আপনার হাজব্যান্ডকেও আপনার অনুমতি নিয়ে হয়তো তারা ফোনে কথা বলতে পারে। আপনি চমৎকারভাবে আপনার ধৈর্যের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি উল্লেখ করেছেন আপনার 2জন বাচ্চা আছে, বাচ্চার জন্য হলেও আপনি স্যাক্রিফাইস করতে চান। আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং অতি সত্বর আপনি কাপল থেরাপির ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। একজন লিখেছেন, আই এম সাফারিং ফ্রম দ্য বায়োপোলার ডিসঅর্ডার, আই এম স্টুডেন্ট অ্যান্ড কান্ট ইনভলভ মাই প্যারেন্টস, I really need a friendly who can really diagnosed am I really bipolar or not. Please, I am tired seeking help and I am really scared for me. I might lose myself again as I can't control. I am suffering for past 6 to 7 years. I am really tired. Please, if possible, suggest me female psychiatrist who can listen to me. I have short budget and she also said I can't involve my family for various reasons. ওকে, আপনি চমৎকারভাবে গোপন রাখতে চান, আপনার ফ্যামিলিকে জানাতে চান না, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে চান, কারণ ফ্যামিলি হয়তো দুশ্চিন্তাগ্রস্ত হবে। আর আপনি চিকিৎসার কথা বলেছেন যে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। আপনার জিপির কাছে যদি আপনি যান, তাহলে ফ্রি আপনি সার্ভিস পেতে পারেন বলে আশা করছি। আর আপনি নিজেই বলেছেন বাইপোলার ডিসঅর্ডার আপনার আছে। তো বাইপোলার ডিসঅর্ডার আপনি 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 নিজে বলছেন বাইপোলার ডিসঅর্ডার না, আপনার জিপি বা সাইকিয়াট্রিস্টের মাধ্যমে ডায়াগনোসিস হয়েছে, সেটাও আমাদের জানা দরকার। আপনি যদি বাইপোলার ডিসঅর্ডার হয়ে থাকেন, তাহলে আপনাকে ওষুধ নিতে হবে, ওষুধ খেতে হবে। এবং আপনি বলছেন যে আপনি নিজেকে নিজে কন্ট্রোলের বাহিরে চলে যেতে পারেন। আপনি যদি নিয়মিত ওষুধ না খান, তাহলে এটা হইতে পারে। কিন্তু আপনি যদি ওষুধ নিয়মিত খান এবং সাথে যদি কাউন্সিলিং নেন, তাহলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং আশা করি আপনি খুব ভালোভাবে জীবনযাপন করবেন বলে আশা রাখছি। তো আপনি ফিমেল সাইকিয়াট্রিস্ট যদি দরকার থাকে, আপনি আপনার জিপিকে রিকোয়েস্ট করতে পারেন যে একজন ফিমেল সাইকিয়াট্রিস্টের যদি ব্যবস্থা করা যায়, তাহলে আপনার জন্য খুবই ভালো হয়। কিন্তু মনে রাখবেন যে আপনার ওষুধের পাশাপাশি কিন্তু কাউন্সিলিংটা খুবই জরুরি। কারণ আপনার কি হচ্ছে, কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার যে আসা যে স্ট্রেসগুলা থেকে আপনার মুক্ত থাকতে হবে। কারণ স্ট্রেস আপনার মুক্ত যদি না থাকেন, তাহলে কি হবে, ওষুধ খাবেন, ওষুধ অনেক সময় ঔষধের বিয়ন্ড দ্য ক্যাপাসিটি হয়ে যেতে পারে, স্ট্রেস লেভেল যদি সো হাই হয়ে যায়। তো এই যে স্ট্রেস থেকে কিভাবে রিলিফ পাবেন বা কিভাবে কোপ করবেন, সেটা কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনি পেতে পারেন। তো আশা করছি আপনার সাইকোথেরাপি, কাউন্সিলিং এবং মেডিকেশন সব যদি আপনি একসাথে কাজ করেন বা এইগুলো যদি আপনি কমপ্লায়েন্স করেন, তাহলে আপনার মানসিক অবস্থা উত্তরোত্তর ভালো হবে বলে আমি আশা করছি। ধন্যবাদ। আমাদের আরেকটা কোশ্চেন, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। এটা একজন যিনি করেছেন, সেটা তার বয়স হচ্ছে 21 বছর। তিনি বলেছেন যে তিনি সম্প্রতি ইউনিভার্সিটিতে ছিলেন এবং সেখানে ড্রপ আউট করেছেন। এখন তার মা চাচ্ছে, তার ফ্যামিলি চাচ্ছে যে যাতে আরেকটা ইউনিভার্সিটিতে উনি ভর্তি হওয়ার জন্য ট্রাই করেন, কিন্তু সে কনফিডেন্স পাচ্ছে না।
তার মনে হচ্ছে যে তাকে দিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা হবে না, এবং এবং এই কনফিডেন্সের অভাবেই সে ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়েছিল। এখন যেটা হচ্ছে যে তার ফ্যামিলিতে বড় বোন আছে, এখন বড় বোনের বিয়ে হয় নাই, তারও এখন তাহলে সম্প্রতি বিয়ে হওয়ার কোনো চান্স নাই। বাবা মা তাকে বলেছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে বিয়ে দিবে না, কিন্তু তার মনে হচ্ছে যে দূরে কোথাও চলে যায়, এবং এখন সে কী করবে, এবং এইটা নিয়ে সে অনেক বেশি কষ্টে আছে। আপনার সমস্যাটা শুনে মনে হচ্ছে আপনার অ্যাংজাইটি থাকতে পারে, কিন্তু হলফ করে আমরা বলতে পারি না, কারণ আপনার দুই একটা সিমটম তো হতেই পারে যে কারো স্বাভাবিক মানুষের এরকম হইতে পারে, ড্রপ আউট হইতে পারে। তো তার মানে যে আপনি অ্যাংজাইটির ক্লায়েন্ট তা আমরা বলতে পারি না, আপনার আরও অ্যাসেসমেন্ট দরকার। কিন্তু যারা অ্যাংজাইটিতে পড়ে, অ্যাংজাইটি যাদের আছে তারা লো কনফিডেন্সে ভুগে, এবং অনেক সময় এক্সাম ফোবিয়া থাকতে পারে। এক্সাম ফোবিয়ার কারণে তারা ড্রপ আউট হইতে পারে বিশ্ববিদ্যালয় থেকে, অথবা বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সাথে তারা কোপ করতে পারে না, ম্যাল অ্যাডজাস্টেড বিহেভিয়ারের সাথে, বা অনেক সময় সিনিয়ররা যে র্যাগিং করে, সেসব অনেক ঝামেলা থাকতে পারে। তো আপনার এক্স্যাক্টলি কী কারণে আপনি বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়েছেন আপনার প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি না, কিন্তু আপনার মা চাচ্ছে যে আপনি আরেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, কিন্তু আপনি কনফিডেন্স পাচ্ছেন না। তো আপনার যেহেতু লো কনফিডেন্স আছে, আপনি কাউন্সিলিংয়ের মাধ্যমে লো কনফিডেন্সটা দূর করার চেষ্টা করতে পারেন। আর আপনি বিয়ের কথা বলেছেন যে আপনি বড় বোন যেহেতু বিয়ে হয়নি, আপনার মা বাবা এখনও আপনাকে বিয়ে দিতে পারবে না, কিন্তু তারা বলছে আপনাকে গ্র্যাজুয়েশন করতেই হবে। তো এই গার্ডিয়ানদের প্রেশার আছে আমাদের সমাজে, এটা স্বাভাবিক। তো আপনি কোপ করতে পারেন কিনা বাবা মার সাথে, অথবা বাবা মাকে কাউন্সিলিংয়ের আওতায় নিয়ে আসতে পারেন। আর যদি আপনি পারেন যে কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার মনের যে সমস্যাগুলো বা অন্যান্য যে সমস্যা, যেমন এক্সটার্নাল প্রবলেম, আপনার বহির দিক থেকে যেগুলো আসছে, যেমন র্যাগিং বা অন্যান্য যে সমস্যা, বা আপনি হয়তো পড়াশোনা মনোযোগ দিতে পারছেন না, পড়াশোনা অনেক বেশি লোড হয়ে যাচ্ছে, তো সেগুলো সমস্যার সমাধানের মাধ্যমে যদি আপনি ভর্তি হতে পারেন কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার সাইকোলজিস্টের হেল্পে, তাহলে আপনি আবার ভর্তি হতে পারবেন বলে আমি আশা করছি। আর বলেছেন যে আমি ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে, এটা অ্যাংজাইটির আরেকটা সিমটম, যে আমরা ফাইট করতে চাই না আমাদের যে প্রবলেমের সাথে, স্ট্রেসের সাথে। আমাদের মনে হয় যে ফ্লাইট করি, উড়ে চলে যাই, দূরে চলে যাই, এই থেকে বাঁচতে পারি না। এটা স্বাভাবিক, সবারই হবে। তো আপনি সারাদিন কষ্ট থাকেন, আপনার কষ্টের মধ্যে কাটে। আমি বুঝতে পারছি যে আপনার কষ্টটা আসলেই কষ্ট, যেহেতু বাসায় থাকছেন সব সময়। তো আপনি ইচ্ছে করলে অন্যান্য প্রোডাক্টিভ কাজেও কিন্তু ইনভলভ হতে পারেন। আর আসলে আপনার প্রতি অনুরোধ, অতি সত্বর আপনি আপনার জিপি অথবা টকিং থেরাপির সেন্টারের সাথে যোগাযোগ করে আপনার এই সমস্যাটা আপনি কথা বলেন তাদের সাথে। আশা করি আপনার সাহায্য পাবেন বলে আশা করছি। সুধীবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ দিকে। তো প্রথমেই গানের শুরুতে আমাদের একটা উক্তি ছিল যে মন মন রে, মন কেন এত কথা বলে, আমরা চিনতে পারি না, এ ধরনের। তো আসলে আমাদের মন খুবই জটিল বিষয়। মানুষের মন, আমাকে চিনতে পারি না, অন্যকে চিনতে পারি না, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমাদের মনের এই অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন বলে আশা করছি। আর আপনাদের যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারেন। স্ক্রলের নিচে আমাদের ইমেল দেওয়া আছে, আপনারা আশা করি ইমেলে যোগাযোগ করবেন, এবং অবশ্যই আমরা গোপনীয়তা রক্ষা করে আপনাদের প্রশ্নোত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এখনই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।